নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি জ্বর নিয়ে আপনাদের একটা ওভারভিউ দিয়েছিলাম। বলেছিলাম যে আজকে আমি ভাইরাল ফিভার নিয়ে ডিটেইল ডিসকাশন করব এবং সাথে বলব যে লক্ষণগুলো দেখলে আপনাদের জ্বরকে উপেক্ষা করা ঠিক নয়, কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল ফিভার নিজে নিজে ঠিক হয়ে যায়। হোম রেমেডিস এবং কারো ক্ষেত্রে অল্প কিছু চিকিৎসার প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাইরাল ফিভার সেলফ লিমিটিং হয়। তো আসুন প্রথমে যে জিনিসটা জানবো সেটা হলো ভাইরাল ফিভার কাকে বলে। তো নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে যখন কোনো ভাইরাসের ইনফেকশনের জন্য আমাদের জ্বর হয়ে থাকে তখন আমরা সেটাকে ভাইরাল ফিভার বলি। এবারে আমরা ভাইরাল ফিভার বলতে সাধারণভাবে একটু জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা, একটু সর্দি হওয়া, নাক দিয়ে জল ঝরা, মাথাটা একটু ব্যথা করা, একটু কাশি হওয়া, শুকনো কাশি হওয়া, এটাকেই বুঝে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই জানেন বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার এরকমই হয়। তো ভাইরাল ফিভার দু রকম ভাবে হতে পারে। একটা হতে পারে সেটা কোনো লোকালাইজড ভাইরাল ইনফেকশন, আবার হতে পারে সেটা কোনো সিস্টেমিক ভাইরাল ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার লোকালাইজড হয়ে থাকে, বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট বা আমরা শ্বাস নেওয়ার যে রাস্তা, সেখানেই কিন্তু বেশি ভাইরাল ইনফেকশন হয়। কেন হয়? কারণ যদি একজনের ভাইরাল ইনফেকশন হয়, তাহলে সে যদি হাঁচি বা কাশি দেয় তখন ড্রপলেট জেনারেট হয়। সেই ড্রপলেটের মাধ্যমে কিন্তু আমাদের ইনফেকশন চলে আসে। আবার সেই ড্রপলেট গুলো অনেক সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। সেটা হতে পারে কোনো আপনি যদি দরজা খুলছেন লাগাচ্ছেন তখন সেই দরজার হ্যান্ডেলে সেটা থাকতে পারে, সেটা টেবিল চেয়ারে থাকতে পারে, সেটা আমরা রাস্তাঘাটে যে বাস, ট্রাম, ট্রেনে যাতায়াত করি সেখানে আমরা যখন হাত দিচ্ছি সেগুলোতে কিন্তু এই ইনফেকশনটা থাকতে পারে, ড্রপলেট গুলো কিন্তু সেখানে থাকতে পারে। এবং সেখান থেকে যদি আপনি আপনার হাতকে প্রপারলি যদি স্যানিটাইজ না করে সেটা যদি আপনি চোখে লাগান, মুখে লাগান, নাকে লাগান, তাহলে কিন্তু ভাইরাল ইনফেকশন হতে পারে। আরেকটা কমন রূপ রয়েছে ভাইরাল ইনফেকশনের, সেটা হলো আমাদের খাবারের মাধ্যমে। হ্যাঁ, সেটা দিয়েও কিন্তু অনেক ভাইরাল ইনফেকশন হয়, যেগুলো বিশেষ করে ডায়রিয়াল ডিজিজ করে। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট আর আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এই দুটো ট্র্যাক্টের মাধ্যমে কিন্তু বেশিরভাগ ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে এবং যেটা ভাইরাল ইনফেকশন করে থাকে। এছাড়া সিস্টেমিক ভাইরাল ইনফেকশন আপনারা জানেন, সেটাও বেশ কিছু ভাইরাসের জন্য হয়ে থাকে। তো প্রথমে যেটা আমি বলবো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দু রকমের হয়, একটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর একটাকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবার এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে থাকে রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে থাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস এবং কিছুদিন আগে আপনারা সবাই জানেন যেটা করোনা ভাইরাস, যার জন্য আমাদের কোভিড মহামারী হয়েছিল। তো সেই ভাইরাসের কথা ভুলে গেলেও কিন্তু চলবে না। তো এগুলো গেল এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সংক্রান্ত ভাইরাস। এবার বেশ কিছু ভাইরাস থাকে যেগুলো ডায়রিয়াল ডিজিজ করে থাকে, যেমন রোটা ভাইরাস, সেটা ডায়রিয়া করতে পারে। নোরো ভাইরাস, সেটা ডায়রিয়া করতে পারে। এবং শুধু ডায়রিয়াল ডিজিজ নয়, এই ভাইরাল ইনফেকশনের আরো অন্যান্য ভাইরাস থাকে যেগুলো কিন্তু আমাদের এই ফিকো ওরাল রুট দিয়ে যেটা কিন্তু ট্রান্সমিশন হয়। যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাসও কিন্তু একটা ভাইরাল ইনফেকশন, কিন্তু এটা জ্বরের সাথে সাথে জন্ডিস করে, তার সাথে আপনার পেটে ব্যথা হতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। এগুলো কিন্তু হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে খুব কম। এবং এর সাথে সাথে বিভিন্ন সিস্টেমিক ভাইরাল ইনফেকশন রয়েছে, যেমন সেটা ডেঙ্গু হতে পারে, সেটা জাপানিজ এনসেফ্যালাইটিস হতে পারে, সেটা হতে পারে আপনার মিজলস বা হাম জ্বর হতে পারে। তার সাথে অনেক সময় আমাদের চিকেন পক্স হয়, চিকেন পক্স অলরেডি জানেন, সেটাও কিন্তু এক ধরনের ভাইরাল ডিজিজ। তার সাথে মামস হয়, বিশেষ করে বাচ্চাদের এবং কৈশোর বয়স্কদের কিন্তু মামস দেখা যায়, সেটাও এক ধরনের ভাইরাল ইনফেকশন। তবে এখন বর্ষাকাল, এই আমাদের এই ভাইরাল ইনফেকশনের পিক দুটো টাইমে থাকে আমাদের এই ভারতীয় উপমহাদেশ অঞ্চলটাতে। একটা হচ্ছে এই বর্ষার সময়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আর একটা পিক থাকে, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই দুটো টাইমে কিন্তু ভাইরাল ইনফেকশন বেশি হয়। এই যে চিকেন পক্স, মিজলস, এই জাতীয় মাম্পস, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হয়। এবং তার সাথে তখন আমাদের ভাইরাল নিউমোনিয়া হয়ে থাকে, সেটাও কিন্তু এই সময় হয়, যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। এবং এই টাইমটাতেও কিন্তু এই সমস্ত ভাইরাস ইনফেকশন গুলো হতে পারে, কারণ আমাদের এখন টেম্পারেচারের একটা তারতম্য হয়, কখনো টেম্পারেচার বেশি থাকে, কখনো কমে যায়, আর্দ্রতা বেশি থাকে। তো এই কন্ডিশনে কিন্তু ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো এবার যেটা বললাম যে ভাইরাল ইনফেকশনের আড়ালে কিন্তু প্রচুর খারাপ খারাপ জ্বরও থাকে। শুধু ভাইরাল ইনফেকশন নয়, আমাদের বাকি জ্বরগুলো নিয়েও জানতে হবে। তো আমি আগের দিন ডিসকাস করেছিলাম, আবার আজকে একবার বলে দিই। যেমন ধরুন ডেঙ্গু, ডেঙ্গু একটা কিন্তু ভাইরাল ইনফেকশন, এটা সিস্টেমিক ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু কমপ্লিকেশনও হতে পারে। সেক্ষেত্রে আপনারা জানেন যে অনেকের ক্ষেত্রে প্লেটলেট দিতে হয়, অনেকের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, অনেকের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি রেখে স্যালাইন দিতে হয়, ডিহাইড্রেশন থাকে। তাই ডেঙ্গুর কিন্তু কমপ্লিকেশন হয়। এছাড়া আমরা জাপানিজ এনসেফ্যালাইটিস এই ভাইরাসটা সম্পর্কেও পরিচিত। এটার জন্যও কিন্তু জ্বর হয়ে থাকে এবং তার সাথে কিন্তু পেশেন্টের কন্ডিশন খারাপও হতে পারে। তো ভাইরাল ইনফেকশন মানে সবসময় যে সেটা ভালো হবে তা নয়। এবং এই সমস্ত সাধারণ ভাইরাল ইনফেকশন গুলো
যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক রোগী, বিশেষ করে যাদের 65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই সাধারণ ভাইরাল ইনফেকশন গুলোও কিন্তু খারাপভাবে তাদের প্রেজেন্টেশন হতে পারে। এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজ, অর্থাৎ যাদের ইমিউনিটি ঠিকঠাক থাকে না, সেটা হতে পারে কোনো ওষুধপত্র খাওয়ার জন্য, বিশেষ ধরনের ওষুধপত্র খায়, অনেকে অর্গান ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট থাকে, তাদের ইমিউনিটি কম থাকে, অনেকে ক্যান্সারের পেশেন্ট থাকে, কেমোথেরাপির পেশেন্ট থাকে, তাদেরও কিন্তু ইমিউনিটি যথেষ্ট কম থাকে। তাদের ক্ষেত্রেও এই সাধারণ ভাইরাল ইনফেকশন গুলো কিন্তু খারাপভাবে আসতে পারে। সেই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। তবে এখন বর্ষাকাল, এখন যে ভাইরাল ইনফেকশন গুলো কমন এবং তার সাথে সাথে তার আড়ালে যে অন্যান্য রোগগুলো রয়েছে, যেগুলো মশাবাহিত রোগ, যেগুলো জলবাহিত রোগ, জলবাহিত রোগের মধ্যে আমি অলরেডি বললাম নাম, যেটা টাইফয়েড হতে পারে। টাইফয়েডটা ভাইরাল ইনফেকশন নয়, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। সাথে হেপাটাইটিস এ ভাইরাসের জন্য যে জন্ডিস হয়, সেটা একটা ভাইরাল ইনফেকশন, সেটা খারাপ। তার সাথে ডায়রিয়াল যে জিনিসগুলো বললাম, যে আমাদের নোরো ভাইরাস, রোটা ভাইরাস, এই ডায়রিয়াল ডিজিজ হতে পারে। এবং সাথে এই ভাইরাল ডায়রিয়া ছাড়াও আরো অনেক ব্যাকটেরিয়া রয়েছে, প্যারাসাইট রয়েছে, আমাদের অ্যামিবিয়াসিস হতে পারে, জিআরডিএসিস হতে পারে। তাদের জন্যও কিন্তু আমাদের অনেক সময় লুজ মোশন হয়, অনেক সময় আমাদের পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে। এছাড়া আমাদের আরো বেশ কিছু ধরনের রোগ অসুখ রয়েছে, যেমন বিশেষ করে লেপ্টোস্পাইরা। এই বর্ষাকালে কিন্তু লেপ্টোস্পাইরা খুব বেশি হয়। তো সেই লেপ্টোস্পাইরা, যেটাকে আমরা ইঁদুর জ্বর বলে থাকি, সেই ইঁদুর জ্বর হলেও কিন্তু চোখ হলুদ হয়। আপনার বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, যেটা মিউকোসাল ব্লিডিং হতে পারে, আমাদের যে শ্লেষ্মা ঝিল্লি থাকে সেখানে ব্লিডিং হতে পারে। তার সাথে আমাদের কিন্তু কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভাইরাল ফিভার বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং হলেও কিছু কিছু ভাইরাল ইনফেকশনে কিন্তু আমাদের সতর্ক থাকা প্রয়োজন। এবার আমি যেটা আপনাদেরকে বলবো, যে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নাম্বার, যদি আপনার 104°F বেশি জ্বর আসে, তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়া দরকার, ডাক্তারবাবুর পরামর্শ করা। সাথে সাথে যদি আপনার জ্বরের সাথে র্যাশ বেরোয়, তাহলেও আপনি ঘরে থাকবেন না। আপনি প্রথম দিন থেকেই ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি ওষুধপত্র খান এবং তার উপদেশগুলো মেনে চলুন। এছাড়া যদি দেখেন যে জ্বর আসার সাথে সাথে আপনার প্রচন্ড বেশি মাথা ব্যথা করছে, প্যারাসিটামল খেলেও মাথা ব্যথাটা যাচ্ছে না, তার সাথে যখন আপনি ঘাড়টাকে এরকম ভাবে নোয়াচ্ছেন, তখন যদি আপনার ঘাড়ে ব্যথা হয়, অর্থাৎ নেক স্টিফনেস হয়, যদি চোখে আলো পড়লে যদি একটা ইরিটেশন হয়, ফোটোফোবিয়া হয়, তাহলে কিন্তু আপনার সতর্ক থাকা প্রয়োজন। এছাড়া জ্বরের সাথে যদি আপনার খিঁচুনি আসে, বা দেখা যাচ্ছে জ্বর আসলে রোগীর ঠিকমতো রেসপন্স করছে না, নেতিয়ে পড়ে রয়েছে, ডাকলে ঠিকঠাক ভাবে সাড়া দিচ্ছে না, তাহলে কিন্তু একদম দেরি করবেন না, সাথে সাথে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বর আসছে, যেটা সাধারণভাবে যেটা দেখা যায় যে 3 দিন থেকে 4 দিন এর মধ্যে কিন্তু ভাইরাল ফিভার অনেকটাই কিন্তু রিজলভ হয়ে যায়, বা যে ফিভারটা যেটা প্রথম দিকে হাই গ্রেড ফিভার থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু যদি দেখছেন যে 3 দিন বা 4 দিনের বেশি জ্বর থাকছে, তাহলেও কিন্তু আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। আবার যদি দেখেন যে জ্বর আসার সাথে সাথে আপনার বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলেও কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়া আমি আশা করব যে কোভিড এর পরবর্তী সময়ে সবার বাড়িতেই স্যাচুরেশন প্রোব রয়েছে, যেটা দিয়ে আমরা অক্সিজেনের লেভেল চেক করি। যদি না থাকে, তাহলে আমি আবার সেটা বলছি আপনাদেরকে, যে বাড়িতে স্যাচুরেশন প্রোব রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ কোভিড আমাদেরকে শিখিয়েছে, কোভিড এর থেকে আমরা যে ভালো অভ্যাসগুলো শিখেছি, সেগুলো যেন আমরা হারিয়ে না ফেলি, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো স্যাচুরেশন প্রোব লাগিয়ে যদি দেখেন যে পেশেন্টের স্যাচুরেশন 93% বা তার নিচে রয়েছে, তাহলেও কিন্তু আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। জ্বরের সাথে যদি আপনার অনেক বেশি বমি হচ্ছে, যাই খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, সবসময় পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলেও কিন্তু আপনার সতর্ক থাকা উচিত, ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। যদি দেখছেন যে জ্বরটা দিনের পর দিন ধীরে ধীরে বাড়তে থাকছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, হঠাৎ দেখলেন সকালবেলায় জ্বর একটা 101, সন্ধ্যাবেলাতে মাপলেন সেটা 102, রাত্রেবেলায় আবার দেখলেন 102, পরের দিন দেখলেন 104, এরকম ভাবে জ্বরটা যদি বাড়তে থাকে ক্রমাগত, তাহলেও কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এক্ষেত্রে কোনো সিরিয়াস ডিজিজ কিন্তু আপনার থাকতে পারে। এছাড়া যদি আপনার বাড়িতে প্রেসারের মেশিন থাকে, তাহলে নিজের প্রেসারটা একবার ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন দিয়ে চেক করে যদি দেখেন যে আপনার দুর্বল লাগার সাথে সাথে আপনার প্রেসারটা ফল করেছে, 90/60 নিচে প্রেসার নেমে গেছে, তাহলেও আপনার অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়াটা প্রয়োজন। এছাড়া যদি দেখেন যে আপনার ইউরিন আউটপুট কমে গেছে, সাধারণভাবে আমরা বলি যে জ্বর হলে আপনার হাইড্রেশনটা ঠিক রাখুন, জল বেশি মাত্রায় খান। যদি দেখছেন যে না আপনি জল ঠিকঠাক খাচ্ছেন, তবুও আপনার ইউরিন আউটপুট কমে গেছে, সারাদিনে ধরুন একবার বা দুবার প্রস্রাব হচ্ছে, এবং যদি আলাদাভাবে বলি যে সারাদিনে যদি প্রস্রাবের পরিমাণটা 400 ml এর কম হয়, তাহলে কিন্তু আপনার অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন এবং আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়া জ্বর হলে যদি আপনার চোখ হলুদ হয়ে যায়, জন্ডিস হয়, তাহলেও কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই যে কন্ডিশন গুলো বললাম, এগুলো যদি আপনার হয়ে থাকে, এই লক্ষণগুলো যদি আপনার দেখা যায়, তাহলে আপনি কিন্তু একা বাড়িতে বসে থাকবেন না,
যতই আমরা জানি না কেন যে ভাইরাল ফিভার সেলফ লিমিটিং, কিন্তু তার আড়ালেও কিন্তু অনেক খারাপ খারাপ রোগ অসুখ থাকে। তাই এগুলো জানাটা আমাদের ইম্পর্টেন্ট। এগুলো জানলে আমাদের কি সুবিধা হবে? এক হচ্ছে এই লক্ষণগুলো যদি না থাকে তাহলে আমরা অযথা ভয় পাবো না। আমরা ২ দিন ৩ দিন বাড়িতে দেখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে জ্বর ঠিক হয়ে যায়। অল্প কিছু হোম রেমেডিস আমরা ট্রাই করতে পারি। কিন্তু এই লক্ষণগুলো থাকলে আবার আমাদের নেগলেক্ট না করে যাওয়াটা ভালো। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত। তাই আশা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।